মাত্র 2000 টাকায় সীতাকুণ্ড ভ্রমণ। এখন অনেকেই বলবেন এটা আবার হয় নাকি? হ্যাঁ ভাই, এটা হয়। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর জিঙ্গালালা হু করতে করতে সীতাকুণ্ড চলে যেতে হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমি আমার যাত্রাটি শুরু করি রাজবাড়ী থেকে। তো এখান থেকে প্রথমে আমাকে যেতে হবে ফরিদপুরে। তো আমরা একটা অটোতে উঠে পড়ি। অটোতে ফরিদপুরে যাওয়ার জন্য প্রতিজনের ভাড়া পড়ে মাত্র 60 টাকা। তারপরে আমরা চলে আসি গোল্ডেন লাইন বাস কাউন্টারে। এখান থেকে আমাদের যেতে হবে হায়দ্রাবাদ। আর এই হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমাদের প্রতিজনের টিকিটের মূল্য দিতে হয় মাত্র 400 টাকা। তারপরে আমরা রওনা দিয়ে দিই হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের এই বাসটি পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে, তাই আমরা অনেক তাড়াতাড়ি হায়দ্রাবাদ পৌঁছে যাই। হায়দ্রাবাদ পৌঁছে আমরা একটা অটো নিয়ে নেই কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য। আর এর জন্য আমাদের মূল্য দিতে হয় 100 টাকা। তারপরে কমলাপুর স্টেশনে পৌঁছে আমরা সীতাকুণ্ডের জন্য টিকিট কেটে নেই মাত্র 140 টাকায়। তারপরে সাবিত তার খাবার পানি তার সাইড থেকে নিয়ে নেয়। স্টেশনে আরো একটা অবাক কাণ্ড, সাবিত তার হারানো ছোট ভাইকে আবার স্টেশনে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অতি দ্রুত ট্রেন চলে আসার কারণে আমরা ট্রেনের ভিতরে গিয়ে বসে পড়ি এবং কমলাপুর স্টেশনকে বিদায় জানিয়ে দিয়ে রওনা দিয়ে দেই। রাতের ঠান্ডা বাতাস খেতে খেতে টানা 9 ঘন্টার জার্নির পর আমরা সীতাকুণ্ডুর কাছাকাছি চলে আসি। ট্রেনের ভিতর থেকে যখন আমি সীতাকুণ্ডুর বাহিরের মনোরম পরিবেশগুলো দেখছিলাম আর দূর পাহাড়ের অনুকূল দৃশ্যগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল ট্রেন থেকে এখনই এক লাফ দেই। যাই হোক, ট্রেন থেকে আর লাফ দিতে হয়নি, ট্রেন আপনা আপনি থেমে গেছে। ট্রেন থেকে নেমেই আমরা রওনা দেই হোটেল সিরাজের উদ্দেশ্যে, যাতে আমরা কিছুক্ষণ রেস্ট নিতে পারি। স্টেশন থেকে হোটেল সিরাজে আসতে আমাদের ভাড়া লেগেছে মাত্র 30 টাকা। আর হোটেল ভাড়া পড়েছে মাত্র 400 টাকা। 400 টাকা অনুযায়ী হোটেলটি ছিল বেস্ট। তারপর আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছাতে আমাদের প্রতিজনের ভাড়া লাগে মাত্র 50 টাকা। রাস্তায় প্রচন্ড কাদা থাকার কারণে আমি এই বোর্ডে উঠে যাই মাত্র 50 টাকা দিয়ে। এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত খরচ, কারণ আপনি ইচ্ছা করলে হেঁটেই এপারে চলে আসতে পারেন। আমি কাদা লাগার ভয়ে বোর্ডে উঠি। যাই হোক, তারপরে আমি গুলিয়াখালী সি বিচের মনোরম দৃশ্য দেখে নিজের পেজের জন্য কিছু কন্টেন্ট বানিয়ে ফেলি। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা সন্ধ্যার আগেই হোটেলে পৌঁছে যাই। আর হোটেলে আসার সাথে সাথে রাকিব আর সাবিত কি যেন একটা খেলা খেলছিল, আর এটা দেখে আমি লজ্জায় রুম থেকে বেরিয়ে যাই। পরদিন সকালবেলা হোটেল চেক আউট করার সময় এক অবাক কাণ্ড, সাবিত তার গার্লফ্রেন্ডের জন্য দেখি চুড়ি কিনে নিয়েছে। এ আবার কি ভাই, আজ আমাদের একটা গার্লফ্রেন্ড নেই বলে এরকম চুড়ি গিফট করতে পারলাম না। যাই হোক, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের মেন উদ্দেশ্য চন্দ্রনাথ পাহাড়। এখন আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠার আগে আমরা হোটেল সৌদিয়া থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম। আর হ্যাঁ, এই হোটেলের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সকালের নাস্তা শেষ করে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। চন্দ্রনাথ পাহাড়ে যেতে আমাদের ভাড়া লেগেছে মাত্র 60 টাকা। তারপরে পাহাড়ে ওঠার জন্য আমরা 3টা বাস নিয়ে নিলাম। বাসের প্রতি পিস মূল্য 40 টাকা। আর হ্যাঁ, অনেকেই ভাবেন যে বাস দিয়ে কি হবে, আসলে পাহাড় ওঠার জন্য আপনাকে অনেকটা সাপোর্ট দিবে এই বাস। যাই হোক, তারপরে আমরা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। আর একটা জিনিস করতে তো ভুলেই গেছিলাম, পায়ে অ্যাংলেট পরতে ভুলে গিয়েছিলাম। আপনারা যদি কখনো পাহাড়ে ওঠেন তাহলে অবশ্যই পায়ে অ্যাংলেট পরে নিবেন, এটা আপনাকে পাহাড়ে উঠতে অনেক সহায়তা করবে। তারপরে পাহাড়ের 4 ভাগের 1 ভাগে উঠে আমরা ভেবেছি যে আমরা পাহাড়ে উঠে গেছি। কিছুক্ষণ যাওয়ার পর দেখি ঝর্ণা দেখে আমাদের মনটা অনেক উৎফুল্ল হয়ে যায়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার রওনা দেই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। ওমা, পাহাড়ে উঠি তো উঠি, পাহাড় আর শেষ হয় না। আমাদের হাড্ডি গুড্ডি একদম মাথার কোমর টোমর একদম বাদ হয়ে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ এই বসার জায়গায় আমরা রেস্ট নিয়ে নিই। আর পাহাড়ের এই অংশে উঠে আমার মনে হচ্ছিল যে এখানে এত ভিউ, তাহলে পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠলে কি সৌন্দর্যটাই না দেখবো। তারপরে আমরা কিছুক্ষণ পর আরেকটা ঝর্ণা পাই, সেখান থেকে আমাদের খাবার পানি নিয়ে নিই। আর হ্যাঁ, এই ঝর্ণার পানি অনেকটা মিষ্টি ছিল, আমাদের খেতে অনেক ভালো লেগেছে। তারপর আমরা আবার পাহাড় ওঠা শুরু করে দিই। আর হ্যাঁ, যাদের হাড়ের সমস্যা এবং মাথার সমস্যা তারা কখনোই এই পাহাড়ে উঠতে যাবেন না। যাই হোক, পাহাড়ের একটা অংশে এসে আমরা দেখতে পাই আমাদের সেই গন্তব্য স্থান। তারপরে নির্দ্বিধায় আমরা আবার রওনা দিয়ে দেই সেই গন্তব্যের দিকে। আর হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে যাই। আর হ্যাঁ, এই পাহাড়ে ওঠার পরে মনে হচ্ছে না যে আমরা এতক্ষণ কষ্ট করে পাহাড়ে উঠেছি, আমাদের সব কষ্টের ফলাফল আমরা পেয়ে গেছি। এই মন্দিরটার নামই কিন্তু চন্দ্রনাথ মন্দির, এর কারণেই নাম দেওয়া হয়েছে চন্দ্রনাথ পাহাড়। আবারও সেই অবাক কাণ্ড, পাহাড়ের উপরে উঠেই দেখি ছাবিদের ছোট ভাই পাহাড়ের উপরে উঠে বসে আছে। পাহাড়ের উপরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা পাহাড় থেকে নামা শুরু করে দেই। কিছু দূরে যাওয়ার পরেই দেখি এখানে কিছু খাবারের দোকান রয়েছে। তারপর আমরা এখান থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম আর সেটা খেয়েও নিলাম। খেয়ে আমরা পাহাড় থেকে নামা শুরু করে দিলাম। পাহাড় থেকে নামা ছিল পাহাড়ে ওঠার থেকেও বেশি কষ্টকর। যাই হোক, পাহাড় থেকে নামার পর সাবিত তার গার্লফ্রেন্ডের জন্য আবার কিছু জিনিসপত্র কিনে নিল। রাকিবও কোনো অংশে কম জানা। রাকিব তার গার্লফ্রেন্ডের জন্য কাঠগোলাপ গাছ থেকে তার জীবনের বাজি রেখে কাঠগোলাপ গাছের ডাল ছিঁড়ে নিয়ে নিচে নামলো। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম সহস্রধারা ঝর্ণার 2 দিকে। এখানে ঢুকতে প্রতিদিনের টিকিট মাত্র 80 টাকা। আর আমার মতে এখানে ঢুকলে আপনাদের খুব বেশি একটা লস হবে না। কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। তো সামনে একটা অনেক বড় খাত রয়েছে, এই খাতটা পার হতে আমাদের এই বোটটা প্রয়োজন। এই বোটে আমাদেরকে নিয়ে খাদের ওই পারে নিয়ে
যাবে সহস্র ঝাড়া ঝর্ণার দিকে। তো আমরা অনেক মজার সাথে বোট দিয়ে এই খাতটা পার হচ্ছিলাম, আর আশেপাশের যে ভিউগুলো ছিল এগুলা দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পরেই আমরা খাদের এই পাশে চলে আসি, আর কিছুক্ষণ হেঁটেই আমরা সেই ঝর্ণার দেখা দেখতে পাই। আর এটা দেখেই আমাদের মনে হচ্ছিল যে আমাদের সেই 80 টাকা উসুল হয়ে গেছে। তারপরে আমরা এখানে টানা 2 ঘন্টা গোসল করার পর এখান থেকে বিদায় নিই। আর হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগ আসতে যাচ্ছে বান্দরবন। কে কে বান্দরবন আসতে চান কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।